আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগত জানাচ্ছি। ইংলিশ লার্নিং কেয়ারের আজকে অন্যতম আরেকটা ক্লাস ঈদের আগে। আমরা আজকের ক্লাসে শিখব হ্যাজ টু, হ্যাভ টু অ্যান্ড সাপোজ টু এই ৩ টা জিনিসের ব্যবহার। এটাকে অনেক সময় স্পেশাল টেন্স এর মধ্যে অনেক টিচাররা বলে থাকে এটা স্পেশাল টেন্স বা অ্যাম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু এই জিনিসগুলো আমরা এড করতে পারি। বাট আমি অ্যাকচুয়ালি হ্যাভ টু, হ্যাজ টু অ্যান্ড ওয়াজ টু, সাপোজ টু এই ৩ টা জিনিসের ব্যবহার শিখব বিকজ এই ৩ টা জিনিস অনেক গুরুত্ব এবং এই ৩ টা জিনিসই বেসিক্যালি ব্যবহার করা হয় বেশি। অ্যাম টু, ইজ টু, আর টু এই জিনিসগুলো ব্যবহার হয় না সচরাচর। সো আমি এই ৩ টা নিয়ে আলোচনা করব। আ ইংলিশ লার্নিং কেয়ার গ্রুপে যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার এবং ফ্রিল্যান্সার রাকিব ইউটিউব চ্যানেলও থাকতে পারেন যদি দেখতে চান। সো আমরা প্রথমেই আমরা শিখব হ্যাভ টু। আমরা দিতে পারি ইউজ ইউজ অফ হ্যাভ টু। ইউজ অফ হ্যাভ টু মানে পুরা হ্যাভ টু। ওকে, আমি এটা জাস্ট একটু বড় করে নেই, একটু সেন্টার করে দিই, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে ওকে, ইউজ অফ হ্যাভ টু। হ্যাভ টু বলতে বোঝায় আমরা কোনো কিছু করতে বাধ্য। ধরেন আমি স্কুলে যেতে, মানে কোনো কিছু করতে বাধ্য, যেমন আই মাস্ট গো টু স্কুল, আমাকে অবশ্যই স্কুলে যেতে হবে। এটার রিপ্লেসমেন্টেই অনেকটা মাস্টের পরবর্তীতে ইউজ করা হয় হ্যাভ টু। তো হ্যাভ টু ব্রিটিশরা মাস্ট ইউজ না করে, তারা হ্যাভ টু ইউজ করে। আপনারা যদি বিভিন্ন বিবিসি নিউজ দেখেন বা বিভিন্ন ধরনের টক শো দেখেন, তারা সবসময় বলে সিয়াস I had to do this job because I was very forced to do this job. I had to, এখানে had to ইউজ করে, I had to do this job, আমাকে এই কাজটা করতে হয়েছিল, বা I have to do this job, I have to do this job। তো ব্রিটিশরা তাদের উচ্চারণগুলো খুব সেন্টেন্স তাড়াতাড়ি মেক করার ক্ষেত্রে হ্যাভ টু ইউজ করে ইনস্টিড অফ মাস্ট। মাস্ট ইউজ না করে তারা হ্যাভ টু ইউজ করে। তাহলে চলুন আমরা হ্যাভ টু কিভাবে গঠন করা হয় এটা একটু দেখি। আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই প্রথমেই সেন্টেন্সটা মেকিং করার পূর্বে, যেমন আমি যদি বলি আহ, আমাকে যেতে হয়, এখানে আপনারা দিতে পারেন ব্র্যাকেটে, দিতে পারেন বাধ্যতামূলক হিসাবে ব্যবহার করা হয়, বাধ্যতামূলক ক্ষেত্রে। ওকে, আমি এখানে বাংলা ফন্ট নেই, কিন্তু আমি এখানে টাইপিং করে দিচ্ছি। অনেক টিচারে অনেকভাবে এইগুলো বর্ণনা করে থাকে বা অনেকভাবে বলার চেষ্টা করে, আমি আমার মতো করে বলছি যেভাবে আপনারা বুঝবেন। জাস্ট ভবিষ্যতে কোনো কাজ করা হবে, বাধ্যতামূলক করতেই হবে, এমনটা বুঝালে আমরা হ্যাভ টু ইউজ করার মাধ্যমে সেন্টেন্সটা শেষ করতে পারি। ওকে, এখানে এ ইউজ করা হয়নি। এমনটা বুঝালে আমরা হ্যাভ টু, ওকে, হ্যাভ টু অর হ্যাজ টু ইউজ করার মাধ্যমে সেন্টেন্সটাকে শেষ করতে পারি। ওকে, হ্যাভ টু অনেকটাই ফিউচার টেন্স ইন্ডিকেট করে, অনেকটাই। তার মানে এটা না যে এটা শুধু প্রেজেন্ট টেন্স করে না, প্রেজেন্ট টেন্সও ইন্ডিকেট করে, বাট নিকটবর্তী ফিউচার টেন্সটাকে ইন্ডিকেট করে। তো নিকটবর্তী যেটা ফিউচার টেন্সটাকে আমরা অনেক সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসাবে ব্যবহার করে থাকি আমাদের, আমরা যখন রিয়েল কনভারসেশনে যাই তখন। যেমন একজন যদি আপনার একটা ফ্রেন্ড বললো যে হ্যাঁ জুনাইদ চলো আমরা এখন ক্রিকেট খেলি, লেটস গো টু প্লে ক্রিকেট। আপনি বলবেন না সরি দোস্ত আমি যেতে পারবো না, বিকজ আই হ্যাভ টু আই হ্যাভ টু ওয়ার্ক অর আই হ্যাভ টু ইট নাও, আমাকে এখন খেতে হবে, আই হ্যাভ টু ইট নাও। কথার লাস্টে থেকে নাও ইউজ করেছেন, আবার এখানে হ্যাভ টু ইউজ করেছেন। তাই আমি বলেছি হ্যাভ টু বেসিক্যালি ইউজ করা হয় ফিউচার টেন্সে। ছোট একটা নিয়ে আসো রাফির জন্য। আমি বলেছি হ্যাভ টু ইউজ করা হয় ফিউচার ইন্ডিকেট করে হ্যাভ টু, কিন্তু আবার ফিউচার যেহেতু এটা নিকটবর্তী ভবিষ্যৎ, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা ব্যবহার করে থাকি। যে মাত্র এখন আমি বলছি যে আমাকে এখন ভাত খেতে হবে, ভাত খেতে হবে এখন, আমি এখন নাও কথাটা ইউজ করেছি, আবার বলছি আমাকে এখন হ্যাভ টু। ভাত কিন্তু আপনি এখন খাচ্ছেন না, মানে একটু কিছুক্ষণ পর, দ্যাটস আমরা এটা প্রেজেন্ট টেন্সে আমরা অনেক সময় বলে থাকি।
ওকে ওকে, এটা ফিনিশ করো, তারপর দিচ্ছি। এটা ফিনিশ করো। ওকে, আমি তার একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমাকে বাজারে যেতে হয়, আমাকে বাজারে যেতে হয়। নরমালি এই সেন্টেন্সটা আপনি কিভাবে লিখবেন? আমরা যে টেন্স শিখেছি, ফিউচার টেন্সে হলে সাবজেক্ট প্লাস কিভাবে হয় আমি একটু দেখাচ্ছি একটু। ফিউচার টেন্স হলে সাবজেক্ট প্লাস তারপর কি আমরা উইল দিয়েছি, উইল অর শ্যাল আমরা ইউজ করেছি, তারপর কি ইউজ করেছি, ভার্ব ওয়ান প্লাস তারপর অবজেক্ট ইউজ করেছি, রাইট? যেমন আই উইল গো টু মার্কেট, আই উইল গো টু বাজার, সামথিং লাইক দ্যাট। কিন্তু আমাকে বাজারে যেতে হয়, তার মানে আপনাকে যেতে হবে। ইউ ক্যান নট স্কিপ দিস, এটা স্কিপ করা যাবে না, মানে কোনোভাবে ফাঁকিবাজি করা যাবে না, এটা আমাকে আপনাকে যেতেই হবে। এটা সামহাও একটা ফোর্স, ডিরেক্টলি আর ইনডিরেক্টলি যেভাবে হোক না কেন একটা ফোর্স, আপনাকে যেতেই হবে, বাধ্যতামূলক। তখনই আমরা বেসিক্যালি হ্যাভ টু কথাটা ইউজ করব। তাহলে আমি যদি এটা ডাইরেক্ট প্রথম আগে সেন্টেন্সটা মেক করি, আই হ্যাভ টু, আই হ্যাভ টু মানে আমাকে, আমাকে যেতে, আমাকে হয়, আই হ্যাভ টু আমাকে হয়, এটা আমি এখন গো, আমাকে যেতে হয় টু বাজার, আই হ্যাভ টু গো টু বাজার, আমাকে বাজারে যেতে হয়। এখন আপনি আমাকে বাজার যেতে হয় এই সাবজেক্টের পরিবর্তে আপনি অনেক কিছু এখানে অ্যাড করতে পারবেন, সাবজেক্ট চেঞ্জ করতে পারবেন, তারপর অবজেক্ট চেঞ্জ করতে পারবেন, করার মাধ্যমে কিন্তু আমরা চাইলে এটা সেন্টেন্স, হাজার হাজার সেন্টেন্স বানাতে পারবো। তাহলে আপনার এই প্রজেক্ট স্ট্রাকচারটা কষ্ট করে লিখে ফেলেন। যদি আমি স্ট্রাকচারটা আই ডোন্ট লাইক টু টিচ এনি স্টুডেন্টস ইউজিং স্ট্রাকচার। তারপর মাঝে মধ্যে আমাদের মনে রাখার ক্ষেত্রে অনেকেরই স্ট্রাকচার নাকি ভালো লাগে, সেই জন্য আমরা স্ট্রাকচার গুলো দিয়ে থাকি। স্ট্রাকচার গুলো একটু দিয়ে লেখেন। প্রথমে সাবজেক্ট ইউজ করবেন প্লাস হ্যাভ টু। ওকে, আমরা হ্যাভ টু এবং হ্যাজ টু দুইটা একসাথে ইউজ করি। হ্যাঁ, হ্যাভ টু এন্ড হ্যাজ টু একসাথে ইউজ করছি বিকজ দুইটার মিনিং একই, জাস্ট সাবজেক্ট অনুসারে বসবে, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে কি বসবে, হ্যাজ টু। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া পৃথিবীতে যত কিছু আছে সবার সাথে কি বসবে, হ্যাভ টু। ওকে, সাবজেক্ট প্লাস হ্যাভ টু অর আমি দিতে পারি হ্যাজ টু, অর হ্যাজ টু। তারপর কি ইউজ করবেন, নরমালি যদি আমরা ভার্ব ইউজ করি, ভার্বের দ্বিতীয় ফর্ম কখনো বসবে না। কেন বসবে না? কারণ আমরা জানি টু এর পর, টু মানে একটা প্রিপজিশন, যদি প্রিপজিশন ভার্ব বসাতে হয় তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, হয় আইএনজি যুক্ত হবে আর নয়তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো ভার্বের শুধু প্রেজেন্ট ফর্ম হয় কখন, অনলি টু থাকলে। টু ছাড়া অন্যান্য প্রিপজিশনের সাথে কি বসে, ভার্বের সাথে আইএনজি, জিনিসটা আমরা আগে অনেকবার শেখানোর চেষ্টা করেছি বা আমরা শিখেছি। সো এখানে যেহেতু টু আছে তার মানে অবশ্যই সাবজেক্ট ভার্ব ওয়ান বসবে, আইএনজি যুক্ত কিচ্ছু হবে না। এখন আপনি ভার্ব দেন, ভার্ব ওয়ান প্লাস আপনি অবজেক্ট দেন, অবজেক্ট। এখন আপনি এই স্ট্রাকচারের উপর বেস করে, এই স্ট্রাকচারটার উপর বেস করে আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন, পারবেন না? সরি সরি, ব্যাকগ্রাউন্ড দিয়েছি, নাম দিয়ে দিই। ওকে, তাহলে আমরা স্ট্রাকচার পেয়েছি। এখন ধরো আমি যদি বলি যে আমাকে রান্না করতে হয়, সবাই আমাকে একটু কষ্ট করে একটা একটা করে সেন্টেন্স লেখেন, বাংলা সেন্টেন্স। আমাকে রান্না করতে হয়। ওকে, নো প্রবলেম। আমি এটাকে একটু কমিয়ে দিই। ওকে, আমাকে রান্না করতে হয়, আমাকে ক্রিকেট খেলতে হয়, সাকিবের উইকেট পেতে হয়। আচ্ছা, এটা আমি এইভাবে না অন্যভাবে দিচ্ছি, কেটে দিচ্ছি এটা।
তাদের ভাত খেতে হয়। তোমাকে স্কুলে যেতে হবে। তুমি আমাকে সাহায্য করতে হবে। আমি 5টা সেন্টেন্স লিখেছি। যদি আপনারা বুঝেন তাহলে আপনারা প্রত্যেকে একটা করে সেন্টেন্স আমার মিট ইনবক্সে পাঠান, সবাই একটা একটা করে সেন্টেন্স। ওকে, আমাকে নামাজ পড়তে হয়, আশরাফুল বলেছে আমাকে নামাজ পড়তে হয়। আমি আশরাফুলের সেন্টেন্সটা নিচ্ছি। আমাকে নামাজ পড়তে হয়। ওকে, আমাকে নামাজ পড়তে হয়, তো এটা আসলে আমি চাইলে অন্যভাবে ইউজ করতে পারি, হ্যাভ টু ইউজ না করে। যদি আমরা ইজ টু ইউজ করে, আই এম টু ইউজ করে, আই এম টু পারফর্ম মাই প্রেয়ার। বাট এম টু আসলে বেসিক্যালি আমি আগেই বললাম যদি এটা ইউজ আছে, কিন্তু মানে এটা রুলস আছে, কিন্তু এটা ইউজ হয় না বাস্তবে। সেক্ষেত্রে হ্যাভ টুই আমরা ইউজ করি সচরাচর। ওকে, আমি একজনের কাছ থেকে একটা একটা করে সেন্টেন্স নিচ্ছি। আশরাফুল বলেন। জি স্যার। আমাকে রান্না করতে হয়। আই হ্যাভ টু কুক। আই হ্যাভ টু কুক। ওকে। আমাকে ক্রিকেট খেলতে হয়। আই হ্যাভ টু প্লে ক্রিকেট। আই হ্যাভ টু প্লে ক্রিকেট। জুনায়েদ। জি স্যার। তাদের ভাত খেতে হয়। They have to eat rice. দে হ্যাভ টু ইট রাইস। ওকে, তোমাকে স্কুলে যেতে হয়। You have to go to school. You have to go to school. ওকে, সঞ্জয়। বলেন। তুমি আমাকে সাহায্য করতে হবে। গ্রেট। You have to help me. আমাকে নামাজ পড়তে হয়। ওকে, মিজানুর রহমান। মিজানুর রহমান। মিজানুর রহমান। ওকে, সাগর। জি স্যার। সাগর, আপনার আব্বু কেমন আছে এখন? স্যার আজকে মানে এখন একটু ভালো। টেক কেয়ার করবেন। গ্রামে এই তো মানে বাড়িতেই তো আছে না? হ্যাঁ হ্যাঁ, বাসায় আছে। খাওয়া দাওয়া করতে পারে? না স্যার, ঠিক করে খাওয়া দাওয়া করতে পারতেছে না, মুখে মানে ঘা টাইপের হয়েছে এর জন্য। ওকে, আমাকে নামাজ পড়তে হয় বলেন তো সাগর। আই হ্যাভ টু। ওকে, নামাজের ক্ষেত্রে আমরা নামাজ পড়ার ক্ষেত্রে রিড ইউজ করি না, সেক্ষেত্রে আমরা পারফর্ম ইউজ করি। PROPORF পারফর্ম। আই হ্যাভ টু পারফর্ম প্রেয়ার বা নামাজ ইউজ করতে। অনেক সময় নামাজ ইংরেজি ওয়ার্ড, নামাজ অনেক ক্ষেত্রেই সরাসরি ইউজ করা হয়। আমাকে হসপিটালে যেতে হয়, উদাহরণটা দেওয়া যায় স্যার? প্রত্যেকদিন বাবাকে খেয়াল রাখতে হয়, এটা করেন। প্রত্যেকদিন বাবাকে খেয়াল রাখতে হয় বা প্রত্যেকদিন বাবাকে মেডিসিন খাওয়াতে হয়, আমরা এভাবেও দিতে পারি। ওকে, এটাই লেখেন, প্রত্যেকদিন বাবাকে খেয়াল রাখতে হয়। বলেন সাগর, বলেন। স্যার এখানে সাবজেক্টে এভরিডে। এভরিডে হ্যাজ টু হবে স্যার। ওকে, এভরিডে বাবাকে প্রত্যেকদিন বাবাকে খেয়াল রাখতে হয়, এই কথাটা যদি আপনি আমাকে বলতেছেন, সাপোজ আপনি বলতেছেন স্যার প্রত্যেকদিন বাবাকে খেয়াল রাখতে হয়, এখানে কি আমি প্রশ্ন করব? এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট অটোমেটিক আপনি না, এখানে অটোমেটিক আপনি, এটা বলার দরকার পড়ে না, যদিও আমি লিখি নাই, কিন্তু অটোমেটিক এখানে আপনি, আমি কথাটা লুকায়িত আছে।
উজ্জ আছে কথাটা। উজ্জ আছে। I ওকে, এভরিডে every day আই I have to color ইংরেজি কি ছিল? হ্যাভ টু কেয়ার হিম। care my father. ওকে, Him. বাবাকে। ওকে, এভরিডে আই হ্যাভ টু কেয়ার মাই ফাদার। ওকে, আমার বাবা দিন তো। ওকে, মাই ফাদার দিয়ে দেন, এটি সুন্দর হবে। যদিও সেন্টেন্সটা আমি আমারটা বাংলাতে লিখি নাই, বাংলাটা একটু মিসিং আছে। ওকে, এখানে আমরা অনেকগুলো হ্যাভ টু ব্যবহার এখানে লিখেছি। আমি বিশ্বাস করি এবং আমার অভিজ্ঞতা থেকে বলি, কোনো ব্যক্তি, কোনো পার্সন, কোনো ফ্রিল্যান্সার যদি এই হ্যাভ টু স্ট্রাকচার ইউজ করে কোনো ক্লায়েন্টের সাথে কথা বলে, তাহলে যদি কথা বলে তাহলে নিশ্চিত ওই ক্লায়েন্ট বুঝবে যে না, ইউ আর গ্রেট। ওকে, আপনাদের সামনে এখন লাইভে আমি একজন ক্লায়েন্টের সাথে কথা বলবো। হ্যাঁ, রাফিক বাবা মোবাইলটা দাও। আপনাদের সাথে আমি এখন ক্লায়েন্টে, মানে কিছুক্ষণ আগে ক্লায়েন্ট ফোন দিয়েছে, আমি ফোনটা কেটে দিয়েছি, এখন ব্যাক করবো। গিভ মি ফোন দাও, তাড়াতাড়ি কথা আছে, তাড়াতাড়ি নিয়ে এসো। তাড়াতাড়ি। দেখবেন যে উনি হ্যাভ টু যদি ইউজ করে, যদি ওইরকম করা থাকে তো থাকবেই। দাও না তাড়াতাড়ি। ওকে, চলে যাও। কে ফোন দেব? জি স্যার। জি স্যার। ওকে, দিচ্ছি। Hi, Mr. Thomas. Good morning or good afternoon, dear. I don't know. Good morning. How are you? Yeah, thank you very much. I'm fine. Actually, I could not receive your call because I was taking live class. Still, I'm taking live class. I'm sorry for that. No problem. No problem at all. Do you need because I'm driving right now, but I'll be home later. To remove that license off the website, wherever that is, I don't think you need to go in through. Okay. So my class, okay, my live class will be completed or will be finished after 1 hour. Then I will go to your website and I will research and I will check everything. If I find anything, I'll fix and I'll let you know. Today I will get up early. Sorry, today I will go to bed early because I have to get up tomorrow morning very earlier. That's why I'll go bed today earlier. Maybe I'll get you touch tomorrow. Okay. But I'll try to fix Okay, something and then if I let get. And then just continue to do research, and eventually we'll get that email set up. Eventually. Unfortunately, yes. Yeah, but no, it's okay because you're still learning how to figure it out, and then once you figure it out, then from there on in you'll be able to help other customers, because apparently this is not something that most people Okay. know how to do, and it's very convenient. Okay, I understand. Actually, the process I used yesterday, it is right process, but maybe the password or username did not work. Or anyway, I'll talk to the GoDaddy support, and maybe in front of you, I'll talk to with GoDaddy support, and I'll try to fix it. Inshallah, tomorrow. Actually, not today. Excellent. Okay, take care, please. Excellent. So Take care. Okay, you too. Thank you. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। এটা ছিল আমার একটা ক্লায়েন্টের সাথে কনভারসেশন। উনি ফোন দিয়েছিল আমাদের ক্লাসের মাঝখানে। সো এই ফাঁকে আপনাদেরকে দেখিয়ে দিলাম কথা কিভাবে বলতে হয়, প্লাস ওনাকেও একটু কনভিন্স করে দিলাম যে প্লিজ একটু ওয়েট কর, আমি ক্লাসে আছি, ক্লাসটা শেষ ওনার ওয়েবসাইটে দেখবো, কোনো কিছু থাকলে আমি ফিক্সড করে দেবো, আর কালকে আমরা কন্টিনিউ করবো ওনার সাথে কাজ। কিছু কাজ বাকি আছে। বুঝতে পেরেছেন কি বলছি? ভয়েসগুলো কি নেগোসিয়েশন গুলো ক্লিয়ার ছিল না ঝামেলা? আপনি কি বুঝতে পেরেছেন যারা যারা জয়েন করেছেন স্টুডেন্টরা? স্যার আপনার কথাটা তো বুঝলাম কিন্তু ওনার কথাটা বুঝতে পারলাম না। শুনছেন ওনার কথা? শুনছেন? ভয়েস শুনছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ক্লিয়ারিটি একদম স্পষ্ট বুঝতে পারি না। আচ্ছা, উনি হলো ইউএসএ, আমি নিজেও ইউএসএ প্রনাউন্সিয়েশন
80% বুঝি, 20% আমি নিজেও বুঝি না ইউএসএ প্রনাউন্সিয়েশন, বাট আমেরিকান প্রনাউন্সিয়েশনটা মোটামুটি আমি 90+ বুঝি। এখন ওনার প্রনাউন্সিয়েশন নর্মালি আমি ইউএসএ প্রনাউন্সিয়েশন বুঝি না, কিন্তু উনি একজন প্রেজেন্টার, মানে টিভি হোস্ট প্রেজেন্টার, উনি একজন জার্নালিস্ট এবং উনি খুব সুন্দর করে প্রেজেন্ট করে প্রত্যেকটা কথা, এই জন্য আমি বুঝি। এবং আমি প্রথমে বলছি, দেখ আই এম এশিয়ান, so I'm not used to talk with any American or someone, and your pronunciation is different than British. I have learned English following the British pronunciation. আমি বলছি যে আমি ব্রিটিশ প্রনাউন্সিয়েশন দেখে দেখে বড় হয়েছি এবং শিখছি, তো আমি আমেরিকান প্রনাউন্সিয়েশন বুঝি না। তুই যদি কাইন্ডলি আমেরিকান প্রনাউন্সিয়েশনের কথা বলস তাহলে আমার জন্য হেল্প হয়। তো এখন যে দেখলাম যে সে মোটামুটি কথা বলে না, আমেরিকান এই মানে ব্রিটিশই উচ্চারণ করে, আবার মাঝে মধ্যে আমেরিকান টান দেয়, তার বুঝি ক্লিয়ার হয়ে গেছে এখন, কারণ ওনার সাথে আমার রিলেশন আজকে মোটামুটি প্রায় 1 উইক প্লাস, মানে ডেইলি মোটামুটি কম বেশি কথা বলি, তো মোটামুটি অভ্যাস হয়ে গেছে আর কি। ওকে গাইস, তাহলে এটা হলো আমাদের হ্যাভ টু এন্ড হ্যাজ টু ব্যবহার। এখন আমরা যদি এটাকে নেগেটিভ করতে চাই, কিভাবে নেগেটিভ করব? এই রুলসটা একটু লেখেন, জাস্ট এই স্ট্রাকচারটা কপি করছি, বা আমি এখানে হ্যাভ টু এন্ড হ্যাজ টু যুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম। ওকে লেখেন, আমি কি স্ট্রাকচার দেব না স্ট্রাকচার দেব না? ওকে, হ্যাভ টু এবং হ্যাজ টু এর পূর্বে ডোন্ট কিংবা ডাজ নট বসবে। বাংলিশ সব চলে আসছে না? ওকে, হ্যাভ টু এবং হ্যাজ টু এর পূর্বে পূর্বে কি বসবে? ডোন্ট অর ডাজ নট। এখন ডোন্ট এবং ডাজ নট কিসের সাথে বসবে এটা তো বুঝতে পারছেন, নাকি এক্সপ্লেন করতে হবে? বসবে, লাগবে না স্যার, লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, এই তো আমার টাইম সেভ করে দিয়েছেন। তাহলে আমি স্ট্রাকচারটা একদম স্ট্রাকচারটা বানাতে পারি না, যে এই স্ট্রাকচারটা যদি আমি কপি করি, এখন কপি করলে তো হয়ে যাবে তাই না? জাস্ট আমরা হ্যাভ টু পড়বে কি দেব, সাবজেক্টের পূর্বে ডোন্ট এন্ড ডাজ নট প্লাস হ্যাভ টু। আমার মনে হয় এটা সাকিব বাড়িতে আসছেন নাকি এখন ওইখানে আছেন? সাকিব বাড়িতে আসছেন? স্যার আমি হুম, না স্যার এখন এখানে আছি, কালকে সকালে যাব। ঠিক আছে, গুড। ক্লাস আছে না আমাদের? ক্লাস তো মিস হবে না? না স্যার ক্লাস মিস হবে না, 23 তারিখে চলে আসবো আবার। ঠিক আছে, ওকে। সাবজেক্ট প্লাস, আমি ইউজ করেছি এখানে সাবজেক্ট প্লাস ডোন্ট এন্ড ডাজ নট, দ্যাটস ইট, আর কিছুই না। তাহলে আমরা যদি সুন্দরভাবে সেন্টেন্সটা লিখি, এই সেন্টেন্সগুলো যদি আমি কপি করি, আমাকে রান্না করতে হয় না, আমাকে ভাত খেতে হয় না, আমাকে ক্রিকেট খেতে হয় না, তোমাকে ভাত খেতে হয় না, তোমাকে স্কুলে যেতে হয় না, তোমাকে সাহায্য করতে হয় না, আমাকে অফিসে যেতে হয় না। হয়ে গেছে না? এখন জাস্ট আমরা এই সেন্টেন্স গুলোকে জাস্ট নেগেটিভ করে নেব। আমি একটা দেখাচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন। আমাকে রান্না করতে হয় না, তার মানে বুঝতে পেরেছি হয় না, এখানে আমরা হ্যাভ টু ইউজ করব। সো আই হ্যাভ টু কুক। জামালা যদি হয়, যেহেতু আমি আছে এখানে, তো আই ডোন্ট হ্যাভ, আই ডোন্ট হ্যাভ টু কুক, আমাকে রান্না করতে হয় না। কিছু কিছু স্যার আছে, আমি তাদেরকে অবশ্যই সম্মান করি, ওনারা বলে আই হ্যাভ টু নট কুক, মানে অনেকে এইভাবে নেগেটিভ লেখে। আমি আই ডোন্ট নো কোন সেন্স থেকে তারা এই কথাটা বলে, অনেকেই বলে। তবে আমি বিশ্বাস করি এবং আমি যেভাবে শিখেছি, সরাসরি সাবজেক্টের পরে নেগেটিভ ওয়ার্ডটা চলে আসবে। আই ডোন্ট, আই ডাজ নট, হি ডাজ নট হ্যাজ টু গো, তাকে যেতে হবে না বা যেতে হয় না। আই ডোন্ট হ্যাভ টু গো, আমাকে যেতে হবে না। কথার স্টাইল দেখেন, কথার সৌন্দর্য আছে। আই হ্যাভ টু নট, আই ডোন্ট হ্যাভ টু কুক, আই ডোন্ট হ্যাভ টু রান, আই ডোন্ট হ্যাভ টু প্লে, আই ডোন্ট হ্যাভ টু গো।
I don't have to help. এইভাবে আপনারা লিখবেন জাস্ট তোমাকে you don't have to cook. You don't have to eat, right? ইস, বাস্তবে যদি এটা হইতো I don't have to eat, তাহলে পৃথিবীর সবাই অলস হইতো। তোমাকে ভাত খেতে হয় না। কেউ যদি ভাত না খেয়ে তার জীবনটা চলতে পারতো, তাহলে সে সারাদিন ঘুমাইতো আর টিভি দেখতো, ঠিক না? জি স্যার, কোনো কাজ করতে না। কোনো কাজ করতো না। ওকে, আমি এগুলো কেটে দিচ্ছি। এই হলো আমাদের হ্যাভ টু এবং হ্যাজ টু। আসেন এখন আমরা হ্যাড টু শিখি। যে হেড টু কি শিখাইতে হবে? আসেন, হেড টু সোজা বাংলা বুঝতেই পারছি, অতীতকালে যদি আমাকে যেতে হইতো, আমাকে স্কুলে যেতে হইতো। গতকালকে আমাকে স্কুলে যেতে হয়েছিল, গতকালকে আমাকে বাজারে যেতে হয়েছিল, আমাকে মাছ ধরতে হয়েছিল, আমাকে মাছ ধরতে হয়েছিল, তোমার বিয়ে করতে হয়েছিল। বাধ্য হয়ে আর কি, বোঝেন না? কি করো, বয়স না, একটা সময় এমন একটা পর্যায়ে আসছে তখন কিছু করে না, তখন তার বিয়ে করতে হয়েছে। এখন যেটা পাইছে কানা ল্যাংরা যাই পাইছে বিয়ে করতে হয়েছে। তোমাকে তোমার বিয়ে করতে হয়েছিল, বা কোন একটা ঝামেলা করছে, ঘটনা ঘটাইছে, পরে বিয়ে করতে হয়েছে, এটাও হইতে পারে। আজকে আমার এক ফ্রেন্ড, মানে ফ্রেন্ড বলতে বড় ভাই ফ্রেন্ড আর কি, মানে বড় ভাইয়ের মতো কিন্তু ফ্রেন্ডের সাথে সম্পর্ক, ফ্রেন্ডের মতো। তোমার বয়স 35+, বেচারা বিয়ে করব, মানে এতদিন বিয়ে করে নাই, মানে বউ খুঁজে পায় নাই। এখন ঘটনা হলো বউ, মানে ওনার যে স্টাইল, উনি কখনো শেভ করে নাই, মানে মুখে নাইফ কখনো ইউজ করে নাই, এবং উনি সবসময় পাঞ্জাবি পায়জামা পরে রাখে। তো এই লেবে দেখে বর্তমানে মেয়েরা আসবে, কিন্তু সবাই কিন্তু আসবে না। তো আমি ওনাকে বললাম যে ভাই ঠিক আছে, আপনি সুন্নত পালন করেন, দ্যাটস গ্রেট, কিন্তু মাঝে মধ্যে শার্ট পরেন, দাড়ি টাড়ি ঠিক আছে গুছাই গাছাই রাখেন, শার্ট টার্ট বা গেঞ্জি টেঞ্জি করে ইমটিম করেন, একটু স্মার্ট থাকেন, দেখেন বিয়ে হয়ে যাবে। এই হলো ওনাকে আমি একটা টিপস দিয়ে দিলাম আজকে সকালে। কিন্তু আগে আমি নিজেও বউ দেখাইছি, ভাই বিয়ে করেন না, ভাই এখন বিয়ে করতাম না, আরো পরে, এত সময় নাই। কিন্তু এখন এমন একটা সময় আসছে, ওই যে তোমার বিয়ে করতে হয়েছিল, তখন আমরা এই কথাটা বলবো আর কি, বা তোমার বিয়ে করতে হবে, ওইটা, বা তোমার বিয়ে করতে হয়েছিল, দুইটা ইউজ করতে পারি। গতকালকে আমাকে বাজারে যেতে হয়েছিল, এটা কিসের? আমরা হ্যাভ টুর কথা ইউজ করতেছি। তো চলো আমরা হ্যাভ টুর প্রসেসিংটা শিখি। ইউজ অফ হ্যাড টু, এটা কি? অতীতকালে কোনো কিছু করতে হয়েছিল। অতীতকালে কোনো কিছু করতে হয়েছিল বা করতে বাধ্য ছিলেন, এমন সেন্টেন্স, বাক্য তৈরির ক্ষেত্রে আমরা হ্যাড টু কথাটা ইউজ করব। হ্যাড টু ইউজ করব। এই সেন্টেন্সটা বুঝতে পারছেন সবাই? দেখেন তো, এই কথাটা বুঝতে পারছেন? ইউজ অফ হ্যাড টু, হ্যাড টুর ব্যাপার, অতীতকালে কোনো কিছু করতে হয়েছিল, বাধ্য হয়েছিল করতে, জি স্যার। অনেকটা হ্যাভ টু সেম। জাস্ট আমরা হ্যাভ টু বলতে আমরা প্রেজেন্ট বা ফিউচার বুঝাই, কিন্তু হ্যাড টু শুধুমাত্র অতীতকাল। যেমন গতকালকে আমাকে বাজারে যেতে হয়েছিল, তাহলে আমরা যদি লিখি সেম অ্যাজ লাইক, সেম এ স্ট্রাকচার, সরি উপর স্ট্রাকচারটা এটা, জাস্ট আমরা হ্যাভ টু পরিবর্তে কি ইউজ করব? হ্যাড টু, দ্যাটস ইট। কন্ট্রোল ভি বসাচ্ছি আমি। হ্যাড টু, ওকে। স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাড টু ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। গতকালকে আমাকে বাজারে যেতে হয়েছিল, তাহলে আমরা একটা এখানে যে গতকাল ইয়েস্টারডে কথা লাস্টও লিখতে পারি, ফার্স্টও লিখতে পারি, যেহেতু আমরা স্ট্রাকচার ফলো করছি আমরা লাস্টই লিখবো। সাবজেক্ট আই হ্যাড টু গো টু মার্কেট ইয়েস্টারডে, দ্যাটস ইট। একদম সহজ,
কোনো কিছু ঝামেলা টামেলা কিছু নাই, জাস্ট আমরা হ্যাভ টুর পরিবর্তে আমরা হ্যাজ টু ইউজ করেছি, যেহেতু এটা অতীতকাল ছিল। আমাকে মাছ ধরতে হয়েছিল, আই হ্যাড টু ক্যাচ ফিশ। আই হ্যাড টু ক্যাচ ফিশ, আমাকে মাছ ধরতে হয়েছিল। তোমার বিয়ে করতে হয়েছিল, ইউ হ্যাড টু ম্যারি, না ইউ হ্যাড টু ম্যারি, তোমাকে বিয়ে করতে হয়েছিল। তার চলে যেতে হয়েছিল, তার চলে যেতে হয়েছিল বা তাকে চলে যেতে হয়েছিল, এভাবেই তো নাকি? ওকে, আমরা যে হি হ্যাড টু লিভ, তাকে চলে যেতে হয়েছিল, হি হ্যাড টু লিভ। আমার মনে হয় না যে হ্যাভ টু হ্যাজ টু নিয়ে আপনাদের কারো কোনো ঝামেলা আছে, কারণ হ্যাভ টু হ্যাড টুর মতো সহজ মানে টেন্সে বা ইংলিশের মধ্যে অন্যতম একটা এবং খুবই মজার একটা টপিক কিন্তু হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু। কারো কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? থাকলে আমি রিপিট করব। হ্যাঁ, ক্লাসটা কি রেকর্ড করতেছেন? জি, আমি রেকর্ড করছি। ধন্যবাদ। আমি একটু বাইরে গেছিলাম তো, আমি শপিং দেরি করছেন? হয়ে গেছে কি ক্লাসে শপিং জয়েন করছেন? করতে। না ভাই, শপিং করি না, ওই যে একটা রিলেটিভের বাসায় গেছিলাম। আপনার লিজেন্ড ভাই কেমন আছে? লিজেন্ড কিছু বলছে? না ভাই, ওর সাথে আমার কথা হয় না, ওই আগের দিন কথা হয়েছিল তো, তখন আমারে বলছিল যে আমি আপনার কাছে, আপনি নাকি ওকে চিনেন, মানে অনেক পরে বলছিল আর কি আপনি ওরে ইয়ে আচ্ছা, করেন। ওর আর ওর সাথে ওর কথা কোর্স ফিটা কে দিয়েছিল? ও নিজে দিয়েছিল না আপনি দিয়েছিলেন? ভাইয়া আমি দিয়েছিলাম, এই জন্যই তো আপনার কাছে কমাইছিলাম, আমি তো তখন। হ্যাঁ, কেন দিয়েছিলেন? ভাই আসলে সত্যি কথা বলতে কি, ও আসলে অনেক কিছু জানে বুঝছেন, ও আসলে কিছুই জানলেই ঝামেলা। শুনেন, যে আমি বলেছিলাম আমার সেটাই। সফটটেক আইটি ঘটনা বলেছিলাম যে আমি ছিলাম সবচেয়ে গাদা স্টুডেন্ট সফটটেক আইটি, স্যার বলছিলেন কিন্তু কিন্তু আমার ব্যাচের মধ্যে আমি আমার আরেকটা ফ্রেন্ড আছি যারা এখন মার্কেটে কাজ করছে, আর আদার্স করে কিনা আমি জানি না। কারণটা কি? কিওয়ার্ড কি, মেন কি ফোকাসটা কি ছিল আমরা ট্রাই করেছি। আমরা কখনোই গাদা বিদায়, সেজন্য আমাদের ভিতরে একটা বই ছিল, গাড়ি অ্যাক্সিডেন্ট কারা করে, যারা না ভালো ভাইয়া, এক্সপার্ট। ওর হ্যাঁ না, ও আপনার গ্রাফিক। ওকে, তাহলে আমাদের হেড টু কমপ্লিট। এখন আমরা শিখবো সাপোজ টু। তাহলে হ্যাজ টু, হ্যাভ টু নিয়ে কারো কোনো ঝামেলা নাই, যেহেতু আমরা এখন সাপোজ টু শিখবো। সাপোজ টু কিন্তু অনেকটাই মানে এরকম ক্যাটাগরি। সাপোজ টু ধরেন আচ্ছা, আমরা তো হেড টু শিখেছি, দেখি তো এটা বাস্তবে গুগল কি বলে। আমাকে মাছ ধরতে হয়েছিল, আমি এটা কপি করি, গুগল মামা এক্সাক্ট কি আমার মতো ট্রান্সলেট করতেছে কিনা এটা একটু যাচাই করি। আই ডোন্ট থিংক সো, মাঝে মাঝে গুগল উল্টাপাল্টা কাজ করে। বাংলা টু ইংলিশ, I had to go fishing. Okay, I had to go fishing. I had to catch fishing. একই কথা ঘুরে ফিরে, বাট আমাদের স্ট্রাকচার কিন্তু ঠিক আছে। সবার জন্য একটা সুখবর হলো আমার ওয়েব ডিজাইন 90 যে এটা গুগল অ্যাডসেন্সে অ্যাপ্রুভ হয়েছে। নরমালি পোর্টফোলিও ওয়েবসাইট গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে না, কারণ পোর্টফোলিও ওয়েবসাইটে কন্টেন্ট খুব কম থাকে এটা। কিন্তু আমারটা কন্টেন্ট কম, তারপরে অ্যাপ্রুভ করছে, অনেক টেকনিক কিছু ইউজ করছি। দেখি এই যে সরি, কোথায় অ্যাড, কোথায় এই যে অ্যাড দেখছেন, এই যে অ্যাড, আর অ্যাড আছে আর নাই, একটা অ্যাড আছে, এই যে এটা। তো মোটামুটি এটা এই গুগল অ্যাডসেন্স দেখছেন, এই যে চলে আসছে। তো এখান থেকেও কিছু রেভিনিউ আসতে পারে, তার মানে আগামী কয়েকদিনের মধ্যে আমি অনেক ধনী হয়ে যাব। সবাই দোয়া করবেন। অবশ্যই দোয়া করি। তো কালকে ওই যে ক্লায়েন্টের সাথে কথা বলতেছি বুঝছেন, তো ক্লায়েন্ট বলতেছে, আমি বলছি হিয়ার ইজ সো মাচ হট, তাই বলতেছে সমস্যা না, তুই যেভাবে কাজ করতেছস তুই আগামী 2-3 বছর কাজ করলে তোর বাসা এলাকার মধ্যে এসি ভরে যাবে। সে খুব রসিক জার্নালিস্ট, তো অনেক মজা করে কথা বলে। এখানে পোর্টফোলিও ওয়েবসাইট আছে, আপনার কেউ চাইলে ডেমো কন্টেন্ট কপি করতে পারেন এখান থেকে। আমি এই ওয়েবসাইট বানিয়েছি, আমি নিজেই ভুলে গেছি। এটা সম্ভবত ব্যাচ 4 এর বা 3, ব্যাচ 3 সম্ভবত। এটা শপিফাই কয়েকটা সাইট সম্ভবত আছে, হ্যাঁ সবগুলো আমি বানিয়েছি। অনেকদিন ধরে আপডেট দেই না। এই পোর্টফোলিও ওয়েবসাইট থেকেও আমি কাজ পেয়েছি, জানেন আপনারা?
এবং কিছুদিন আগে আমার একজন বাঙালি কানাডা থেকে ফোন দিয়েছে, বলতেছে আপনি কি ওয়েব ডিজাইন 90 ফ্রিল্যান্সার রাকিব? আমি কি ইয়েস। বলতেছে আপনার নাম্বারটা আমি গুগল থেকে নিয়েছি। গুগল থেকে কিভাবে? আমি সার্চ করছি ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, তখন আপনার ওয়েবসাইটটা আসছে। এই দেখেন আসলে দেখি আছে কিনা, তখন আপনারটা আসছে। আর তখন আপনাকে দেখলাম ওইখানে আপনার নাম্বার, তখন থেকে নক দিলাম। আমি ঠিক আছে, তো উনি একটা ওয়েবসাইট বানানোর কথাটা বলছে আর কি, এই আর কি। এই যে ওয়েব ডিজাইন কোম্পানি ইন বাংলাদেশ, এটা দিয়ে সম্ভবত কেউ সার্চ করছে, তখন আমার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে পেয়েছে সম্ভবত, এই যে এটা। তো যদি আপনি কাজ জানেন, আমার আরেকটা ওয়েবসাইট আছে না ইংলিশ লার্নিং কেয়ার, এটার মধ্যে আমি গুগল অ্যাডসেন্স অ্যাড করে দেব, কারণ এটার মধ্যে কিন্তু আমরা প্রত্যেকদিন প্রতিটা ক্লাসেই কন্টেন্ট আপলোড করতেছি এবং আপনাদের কমেন্টও আছে। সো এখানেও যদি আমি গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে পারি, মাসে $5 আসলে তো কম না, কম খারাপ না, কারণ এটাতে মোটামুটি ভালো কন্টেন্ট আছে। বিশেষ করে ভোকাবুলারিতে এখানে প্রায় 300-400-র উপর ভোকাবুলারি আছে, এবং প্রত্যেকটা ভোকাবুলারি আবার বিভিন্ন মিনিং সহ অনেকগুলো কন্টেন্ট আছে। মানে আপনি গুগলে যদি কোনো একটা ওয়েবসাইট অ্যাপ্রুভ করতে চান, প্রথম কন্ডিশন হলো ওই ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো থাকবে, কন্টেন্ট অনেক হতে হবে আর কি, এবং কন্টেন্ট গুলো নিজস্ব কন্টেন্ট হতে হবে, লেখাগুলো নিজের লেখা হতে হবে, ইমেজ গুলো নিজের ইমেজ হতে হবে, এবং কন্টেন্ট এই লেখার পরিমাণ অনেক থাকতে হবে, কয়টা ওয়ার্ড যে থাকতে হয়, তারপর গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে। ওকে, যাই হোক, তাহলে আমাদের যে সেন্টেন্স গুলো লিখেছি মোটামুটি সেন্টেন্স গুলো পারফেক্ট। এখন আমরা শিখবো ইউজ অফ সাপোজ ভার্বের সেকেন্ড ফর্ম, সাপোজড টু। ইউজ অফ সাপোজ টু। আচ্ছা, সাপোজ টু বাংলা কে বলতে পারেন? ধরেন নরমালি আমরা কি বুঝতেছি, সাপোজ টু বাংলা কি হতে পারে? স্যার ধারণা বা মনে করো এরকম কোনো কিছু। কাছাকাছি। স্যার হতে পারে এরকম যে স্যার ধরা, কাছাকাছি। এনিওয়ান? স্যার হতে পারে। হতে পারে। স্যার ধারণা করেছিলাম বা মনে হতে পারে। করেছিলাম। এটার বাংলা হলো, আমরা বলি না কথা ছিল, এটা বাংলা হলো কথা ছিল, মানে কোনো কিছু করার কথা ছিল, কোনো কিছু করার কথা ছিল এমনটা বুঝালে আমরা সাপোজ টু কথাটা ইউজ করতে পারি। ওকে, আমি তাহলে এটাকে ব্রেকেটে রাখতেছি। ইউজ অফ সাপোজ টু, এটার বাংলা হলো কথা ছিল, ব্রেকেট দিচ্ছি। আমি জানি না আসলে আমার কথার সাথে মানে কিছু টিচার, আমি নিজেও বিশ্বাস করি যারা ইংরেজিতে অনার্স মাস্টার্স করছে এবং তারা যদি আমার পড়ার স্টাইল দেখে আমার নাম মামলা করবে যে আপনি এইভাবে কেন শিখান, এটা তো রুলস এর বাইরে, এবং আপনার নাম মামলা করা উচিত, কারণ আপনি যেভাবে শিখাইতেছেন আমরা তো এইভাবে শিখাই না, এইভাবে শিখাইলে তো আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কারণ ইউজ টু সাপোজ টুর উপরে অনেস্টলি আমি স্কুল কলেজে আমি এই সেন্টেন্সটা পড়ি নাই, আমি শুধু এটা শিখেছি আমার একটা বড় ভাইয়ের কাছ থেকে এবং গুগলিং করে। এটা বাংলা হলো কথা ছিল, কোনো কিছু করার কথা ছিল এমনটা বুঝালে আমরা সাপোজ টু ইউজ করতে পারি। অনেকভাবে অনেকটা সেন্টেন্সটা আমরা লিখতে পারি, যেমন ধরেন জুনায়েদ বিলকিস আক্তারের সাথে প্রেম করে, তো জুনায়েদ বিলকিসকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যে কালকে পার্কে আইসো আমরা ডেটিং এ যাব, মানে পার্কে আমরা ডেটিং এর একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এখন বিলকিস বলতেছে ঠিক আছে, আপনার সাথে তো গত 1 বছর প্রেম করলাম, তো এখন তো অ্যাটলিস্ট দেখা উচিত, তো আপনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, তাহলে চলুন আমরা আগামীকালকে আমরা ডেটিং এ যাই। এখন সেই কাঙ্ক্ষিত দিনটা আসছে, কিন্তু বিলকিস আসলো, সবকিছু আসলো, কিন্তু গিয়ে
বিলকিস দেখতেছে কেউ নাই। তখন ঠিক রাস্তার পাশ দিয়ে রাকিব স্যার হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিল, হঠাৎ করে দেখলো বিলকিস ওইখানে। তো বিলকিস কোনো একটা কোনোভাবে কোনো একটা সামহাউ রাকিব স্যারের পরিচয় কেউ ছিল, আমি বলবো না গার্লফ্রেন্ড ছিল আমার, বাট পরিচয় কেউ ছিল, ওই তো থাকে না পরিচিত থাকে, ফ্রেন্ড সার্কেল থাকতে পারে। হেই বিলকিস তুমি এখানে? বিলকিস উত্তর দিল, রাকিব জুনায়েদ তো আসার কথা ছিল, কিন্তু সে আমার সাথে চিট করছে, এখনো আসে নাই। এই যে আসার কথা ছিল বা কোনো কিছু করার কথা ছিল, সেক্ষেত্রে আমরা সাপোজ ইউজ করতে পারি। তাহলে বিলকিস কি রিপ্লাই দিল? জুনায়েদ আসার কথা ছিল, তার মানে এটা অলওয়েজ পাস্ট টেন্স, ওয়াজ সাপোজ টু কাম। জুনায়েদ ওয়াজ সাপোজ টু কাম, জুনায়েদের আসার কথা ছিল। আমরা এখন বাংলায় দেখি, জুনায়েদের আসার কথা ছিল। এটা আমরা গুগলিং করি, দেখি গুগল মামা আমাদেরকে কি সাজেস্ট করে, আমার মতো করে কিনা। আমরা গুগলে রিসার্চটা করি কেন জানেন? করি নিজেকে অনেক সময় কম্পেয়ার করার জন্য। আহা হয়নি, সরি এটাই তো। ওকে, জুনায়েদের আসার কথা ছিল, জুনায়েদ ওয়াজ সাপোজ টু কাম, দেখছেন মিলে গেছে। তার মানে গুগল মামা মোটামুটি আমাদের সাথে একমত আছে, এবং সেও সাক্ষী দিচ্ছে, হ্যাঁ জুনায়েদ তো আসার কথা ছিল, বাট হোয়াই হি ডিড নট কাম, মেবি হি জাস্ট ডিড ফান উইথ বিলকিস। গুগল বলতেছে কি, যে আমার মনে হয় যে জুনায়েদ জাস্ট প্লে বয়ের মতো খেলা করছে বিলকিসের সাথে, এতদিন টাইম পাস করছে, তার তো আসার কথা ছিল, আমরাও সাক্ষী। এই হলো আমাদের সাপোজ টুর আশা গল্প। বুঝেন নাই কে বলেন তো? সাপোজ টু বাংলাটা আসলে কে বুঝেন নাই? তাহলে সাকিব কিনে আমি আরেকটা গল্প করতে পারি, তাহলে আরেকটু ভালো স্যার বুঝবেন। একটা কথা ছিল, জি বলেন। স্যার সাপোজ টু কি অলওয়েজ পাস্ট টেন্সই হবে? কথা ছিল, তো কথা ছিল বলে পাস্ট টেন্স হয়, বা অনেক ক্ষেত্রে হয় সর্বদাই কি রাইট, পাস্ট টেন্সই ব্যবহার করব না আমরা? অলওয়েজ পাস্ট টেন্স না। যেমন আমি যদি বলি আমাকে আমার যাওয়ার কথা, আমার যাওয়ার কথা কিভাবে লিখবেন এটা? আই এম সাপোজ টু গো, আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা, কিন্তু আমি যাব না, বাট আই উইল নট গো। সেক্ষেত্রে আমরা কি শুধু পাস্ট টেন্স হয়েছে এখানে? প্রেজেন্ট টেন্সও হয়। আসেন এটাও গুগলিং করি। আই হ্যাভ টু গো, কে আমার যাওয়ার কথা, এখানে আই হ্যাভ টু গো দিয়েছে, এটাও ফাইন, এই সেন্টেন্সটা রাইট, কিন্তু এখানে আই এম সাপোজ টু গো এটা আপনি ইউজ করতে পারেন। এবং এটা আই এম সাপোজ টু গো, আই হ্যাভ টু গো, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ধরেন আই এম সাপোজ টু গো আমার যাওয়ার কথা, মানে কোনো কাউকে আপনি প্রমিস করেছেন, আর আই হ্যাভ টু গো আমার আমাকে যেতে হবে। এখানে কেউ একজন আপনাকে ফোর্স করছে, মানে সাপোজ টুর মধ্যে আপনি প্রমিস করেছেন এমন কিছু বোঝা যাচ্ছে, মানে নিজের ইচ্ছা, আর হ্যাভ টু মানে আপনাকে যেতে হবে বাধ্যতামূলক। সো সাপোজ টু যে সবসময় ওয়াজ টেন্স পাস্ট টেন্স হবে, নো দিস ইজ নট রাইট, বাট সাপোজ টু ম্যাক্সিমাম টাইমে পাস্ট টেন্স ইউজ করা হয়। স্যার সাপোজ টুর ক্ষেত্রে আমরা কি সাহায্যকারী ভার্ব সবসময় আগে ব্যবহার করব, মানে সাবজেক্টের পরে একটা ভার্ব বসবে, হেল্পিং ভার্ব? হ্যাঁ সাপোজ টুর পরে বসবেন। ও অক্সিলারি ভার্ব, হ্যাঁ জি স্যার, অক্সিলারি ভার্ব সেটা বলছি। অক্সিলারি না বলে জাস্ট মোমেন্ট আমি একটু দেখাচ্ছি, দেখেন একটু খেয়াল করবেন। সাপোজ টু নিজে পাস্ট, দুইটা মিলে নিজে পাস্ট টেন্স না, ধর আমরা এতটুকু যে সাপোজ কোন ফর্ম, ভার্বের দ্বিতীয় ফর্ম না? জি স্যার। তাহলে ভার্বের যদি দ্বিতীয় ফর্ম হয়, তাহলে আমরা এটা এই দুইটা আসলে বেসিক্যালি এই দুইটা মিলে এটা হয় আর কি, একটা ফ্রেজ এক স্যার ধরনের। আমরা যখন টু ব্যবহার করব তখন ওইটা ভার্ব অন হিসেবেই ব্যবহার হবে। হ্যাঁ টু এর পরে ভার্ব ওয়ানই বসবে। আমি এটা আর কি, আমি যেটা আমার মানে আমি যেটা বুঝি। আর যেহেতু আমরা যখন টু ব্যবহার করব না, তখন ওটা ভার্ব টু হিসেবে ব্যবহার হবে। যদি সাপোর্ট আই এম সাপোজড ফর প্লেইং, এটা কখনো হয় না। আবার যদি এইভাবে হয়, এভাবে দেই আই সাপোজ I suppose I should go,
এটা এইভাবে দিতে, আই সাপোজ আই শুড গো। কিন্তু আমার যাওয়ার কথা, আপনার বাংলা মিনিংটা দেখেন, আমি কি মিনিং বলতেছি। আমার যাওয়ার কথা, আমার করার কথা, আমার ঘুমানোর কথা, তোমার ঘুমানোর কথা, তোমার যাওয়ার কথা, তোমার খেলার কথা, তোমার ক্লাসে জয়েন করার কথা, কিন্তু তুমি কেন জয়েন করো নাই? সেক্ষেত্রে আপনি পাস্ট টেন্সও দিতে পারেন এবং প্রেজেন্ট টেন্সও দিতে পারেন। এবং মজার বিষয় হলো আমরা পাস্ট টেন্স এবং মানে সাবজেক্টের উপর ভেরি করে এম, ইজ, ওয়াজ, ওয়ার সেম। সো এগুলা নিয়ে কারো কোনো ঝামেলা থাকার কথা না। যেমন আমি যদি বলি সাগরের যাওয়ার কথা, তাহলে আমরা একদম ইজিলি সাগর is সাগর is supposed to go, সাগর is supposed to go, যাওয়ার কথা ছিল সাগর was supposed to go, সাগরের যাওয়ার কথা ছিল। কি বলে এখানে? সাগর যাওয়ার কথা ছিল, এই যে কি সাগরের দিয়েছি, তারা সাগর দিয়েছে শুধু। বাংলা আর ইংরেজি তো একটু পার্থক্য হবেই। সাগরের যাওয়ার কথা ছিল, সাগর was supposed to go। সেক্ষেত্রে they were supposed to go, এর সাথে কি বসে? was না were, এটা আমরা জানি। we are supposed to go, আমাদের যাওয়ার কথা। we were supposed to go, আমাদের যাওয়ার কথা ছিল। স্যার ওভারঅল স্যার ওই যে কথা ছিল, যদি ছিল শব্দটা থাকে তাহলে আমরা পাস্ট টাইমে আসবো, আর যদি শুধু কথা হয় থাকে তাহলে স্যার আমরা কি প্রেজেন্ট আমরা দিয়ে করব। প্রেজেন্টের যে অক্সিলারি ভার্ব এম, ইজ, আর এটা আছে, এটা ইউজ করব। সেটা তো নরমালি আসবে সাবজেক্টের উপর বেস করে। আর যদি কথা ছিল তাহলে তো স্যার পাস্ট, সেই ক্ষেত্রে আর কি পাস্টের অক্সিলারি ভার্ব গুলো আনবে, রাইট ওয়াজ, ওয়ার। রাইট, এক্স্যাক্টলি, এটাই হলো মেইন ঘটনা আমাদের। ওকে, তাহলে আমরা এই ওয়াজ সাপোজ টু এটা নেগেটিভ করব কিভাবে, এটা একটু দেখে নি। হ্যাঁ স্যার ওই যে আই এম নট সাপোজ টু গো, এক্স্যাক্টলি, আই এম নট সাপোজ টু গো, আই ওয়াজ নট সাগর সাপোজ টু ওয়াজ গো। সাপোজ টু গো। হ্যাঁ, এখানে আবার ওই আগের মতো করে ডোন্ট ইউজ করবেন না। তো স্যার সাবজেক্টের পরে আছে, পরে আবার একটা স্যার ভার্ব এখানে আছে। তো সাহায্যকারী ভার্ব আছে। আছে, রাইট, এখানে আনার দরকার নেই। তাহলে নেগেটিভটা মনে হয় না আর দেখানোর দরকার আছে, অটোমেটিক পারবেন। এখন আপনারা যেটা করবেন, আচ্ছা আমি এই ভিডিওটা ক্লোজ আচ্ছা রাখি, ভিডিওটা রাখি। যেটা করবেন আপনাদের কাজটা দেখেন, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তিনটা নেগেটিভ। এখন আচ্ছা ইন্টারগেটিভ করতে পারবেন তো? জি স্যার পারা যাবে। এটা আরো কঠিন, আরো সহজ। আই ডোন্ট হ্যাভ টু গো, এটা ডাইরেক্ট প্রথম নিয়ে আসবেন। ডোন্ট আই হ্যাভ টু গো, আমাকে যেতে হয় না। ডোন্ট আই হ্যাভ টু গো। ওকে, আপনি যেটা করবেন পজিটিভ সেন্টেন্স তৈরি করবেন, প্যাসিভ ভয়েস, সরি পজিটিভ এবং নেগেটিভ। ইন্টারগেটিভ করার দরকার নাই। আই ডোন্ট থিংক হ্যাভ টু দিয়ে কখনো ইন্টারগেটিভ সেন্টেন্স হয়? ইন্টারগেটিভ সেন্টেন্স বেশি একটা হয় না। সো বাস্তবে আমরা যেটা দেখি সেটা হলো নেগেটিভ সেন্টেন্স হয় এবং পজিটিভ সেন্টেন্স হয়। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু 150টা সেন্টেন্স। সাপোজ টু দিয়ে পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স 50 250 দেবো। এই টেক্সট গুলো দিয়ে দেবো ফাইল আকারে। হ্যাঁ 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 স্যার, এগুলো জি দিয়ে স্যার, দিলে কি দিয়ে সুবিধা হবে স্যার? ওকে, আমি সেভ করে দিয়ে দিচ্ছি, তাহলে পিডিএফ আকারে দিয়ে দিচ্ছি। জি স্যার, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিন। ওকে, এই ফাইলটা তো আমি চাইলে ওয়েবসাইটে আপলোড করতে পারি। স্যার ওই হোমওয়ার্কটা নিয়ে আর কি ক্লাস শেষে আর কি সবার একটু কনফিউশন হয়ে যায়, স্যার একটু বলেন আমরা আর কি লিখি লেখ। হ্যাঁ, হোমওয়ার্কটা একটু অনেক কাহিনী আছে, দাঁড়ান আমি এখনই দিয়ে দিচ্ছি। ওকে, আপনার তাহলে কয়টা সেন্টেন্স পেয়েছেন? 250টা সেন্টেন্স বর্তমানে এগুলো দিয়ে, তাই না? আর আমি প্রথম থেকে মানে টেন্সের কি শিখিয়েছি, টেন্সের যে ফরম্যাট গুলো শিখিয়েছি, প্লাস কি শিখিয়েছি, ওয়ার্ড, প্লাস এই যে আজকে যে স্পেশাল টেন্সের কিছু শিখিয়েছি। অর্থাৎ আপনি যেটা করবেন সেটা হলো টেন্সের শুরু থেকে এই পর্যন্ত সব কমপ্লিট করবেন এবং প্রত্যেকটা টেন্সে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের 50টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 50টা, মানে প্রত্যেকটার জন্য 50টা করে एग्जांपल দিবেন। আমি সুন্দর করে নোট করে দিচ্ছি, দাঁড়ান পিডিএফ ফাইলটা দিয়ে দিয়েছি, একটু দেখে নেবেন। এই ক্লাসটা আমাদের ইউটিউবে থাকবে, সো নন ইট ইউটিউবে সরাসরি পেয়ে যাবেন। তাহলে আমরা 25 সেন্টেন্স পেয়েছি কিসের উপর?
have to, has to, supposed to আবার প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আছে, আর এখানে have to, has to, had to, supposed to, এই হলো 250 সেন্টেন্স। তারপর প্রত্যেকটা টেন্সের জন্য 50টা সেন্টেন্স পার টেন্স। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের জন্য 50টা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য 50টা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জন্য 50টা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জন্য 50টা। এই আবার যখন এগুলাকে নেগেটিভ করবেন সেম ওয়ার্ডই কিন্তু না বেশি হয়ে যায়, তাই না? তাহলে এক কাজ করবেন 25টা, কারণ নেগেটিভ সহ 50টা হবে। 25টা সেন্টেন্স নরমাল, নেগেটিভ করবেন 25টা, কয়টা হলো 50টা, তার মানে 50টা 25। স্যার সেম সেন্টেন্সটাকে নেগেটিভ করব? হ্যাঁ, তাতে সুবিধা হবে আপনাদের জন্য। ওকে স্যার। জি স্যার। তবে যে প্রেজেন্ট টেন্সে যেটা ইউজ করছেন এটা আবার কপি করে কন্টিনিউয়াস ইউজ করেন, কন্টিনিউয়াসের জন্য ডিফারেন্ট ভার্ব ইউজ করার চেষ্টা করেন। ওকে স্যার। তাহলে 25টা হলো পজিটিভ, 25টা নেগেটিভ। যদি বাকি 25টা যেটা 25টা পজিটিভ 25টা নেগেটিভের মধ্যে এই 12টা করবেন নেগেটিভ, 12টা ইন্টারগেটিভ। এই হলো 50টা পার সেন্টেন্স। ক্লিয়ার? দেখেন এখন ক্লিয়ার হইছে কিনা। মানে পার সেন্টেন্সের জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এগুলোর প্রত্যেকটা যে এক একটা সেন্টেন্সের জন্য 50টা করে সেন্টেন্স তৈরি করবেন, এক একটা টেন্সের জন্য। 50টা সেন্টেন্সের মধ্যে 25টা সেন্টেন্স পজিটিভ, 12টা সেন্টেন্স করবেন নেগেটিভ, আর বাকি যে 13টা সেন্টেন্স সেটা করবেন ইন্টারগেটিভ। তার মানে 50টা টোটাল পার সেন্টেন্স। তাহলে আমরা 7টা সেন্টেন্স শিখিয়েছি, 350 হবে টোটাল। 350 না 350, তাহলে 250 আর 350 কত হয়েছে? 500, 600। ওকে, তারপর আমি আবার কিছু ইউজ করেছি, যেমন ক্যান, মে, কুড, মাইট, তারপর ইউজ করছি নিড, মাস্ট। এগুলোর উপর 25টা করে, 25টার মধ্যে 12টা পজিটিভ 12টা নেগেটিভ দিয়ে নিভাবে মিলিয়ে জিলিয়ে করবেন। তার মানে এখানে 50টা করে পার ইয়ে, না বেশি হয়ে যাচ্ছে। ওকে, আমি এই ক্যান কুড মে মাইক দিয়ে শুধু 10টা করে দিচ্ছি পার। 10টা করে ক্যান দিয়ে 10টা, মে দিয়ে 10টা, কুড দিয়ে 10টা, এভাবে সাবজেক্ট ভার্ব ডিফারেন্ট ইউজ করার ইউ উইল ট্রাই। আর যেটা করবেন স্যার ক্যান, মে, মাস্ট, শুড স্যার এগুলি করেছিল। ওকে, শুড কেন কুড করাই নাই? না স্যার কুড করা নাই। ওকে, কুড তো অতীতকালে পারেন না আর কি, ইউ কুড নট ডু দিস, তুমি এটা করতে পারো নাই। কি কোন ক্যান ইউজ করলে কুড তো ইউজ করার কথা। আচ্ছা আমি দেখবো কুড ইউজ করেছি কিনা। কুড মানে ক্যান, আই ক্যান গো, আমি যেতে পারিনি, আমি যেতে পারি। আই ক্যান গো, ইয়েস্টারডে আমি যেতে পারিনি, আই কুড নট গো। এই হলো কুডের ব্যবহার। ওকে, ক্যান, মে, কুড, শুড, নিড, মাস্ট 10টা করে দিবেন। তাহলে এখানে করা হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 60 সেন্টেন্স। আর আমি একটা পিডিএফ দিয়েছিলাম না আপনাদেরকে, মনে আছে? জি স্যার আছে। পিডিএফ ফাইল এই যে এটা, এভাবে যে সুন্দর করে একটা পিডিএফ বানিয়েছি না, আপনারা সুন্দর করে লক্ষ্মী ছেলেদের মতো করে একটা পিডিএফ ফাইল বানাবেন, যেটা আপনার জন্য কাজে লাগবে এবং আমাকেও দেখাতে পারবেন। এটা পিডিএফ ফাইলের চেষ্টা করবেন কম্পিউটারে করার জন্য, যদি কম্পিউটারে পসিবল না হয় তাহলে খাতায় করবেন। স্যার বাংলা টাইপিং এর কি সমস্যাটা? ওকে, নো প্রবলেম। এই যে আপনার ডক্স থেকে তাহলে ডক থেকে এভাবে ইউজ করবেন, করার পর এখানে যে ফাইল থেকে সেভ করবেন। হ্যাঁ স্যার এটাই বলা হয় গুগল ডক। হ্যাঁ, আমি যেমনটা আমি করে আশরাফুল, থ্যাংক ইউ ভেরি মাচ, আই রিয়েলি গ্রেটফুল টু ইউ। স্যার এখানে করলে বেটার না স্যার স্যার খাতায় লেখাতে স্যার এখানে টাইপিং করলে স্যার ভালো হবে স্যার কম্পিউটারে। ওকে ঠিক, ওকে ডু ইট। এই পিডিএফ যে ফাইলটা আপনারা করবেন পুরো টেন্সের উপর,
এই পিডিএফ ফাইলটা বিশাল বড় 300 মিটার লম্বায় আর 200 মিটার দৈর্ঘ্যে প্রিন্ট আউট করে আপনার যে রিডিং রুম আছে ওইখানে কি করবেন, পেপারের মতো রেখে দিবেন। আর জীবনে বলবেন না। চতুর্পাশে ওয়াল বানায় ফেলবো, আর চতুর্পাশে ওয়াল হয়ে যাবে। আমি জানি না আপনার কত চতুর্পাশ আছে না তৃতীয় পাশ আছে। স্যার এই বিষয়টা আমি হাসিনা হায়দারের একটা ভিডিও থেকে দেখছিলাম ইউটিউবে। আচ্ছা, আই ডোন্ট নো, মানে আমি লাইফে a + b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্র দেখলাম যে কত স্টুডেন্ট হাজার হাজার দিন পড়ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a + b হোল স্কয়ার, মানে এই যে a + b হোল স্কয়ার সূত্র a স্কয়ার + 2ab + b স্কয়ার, হায় রে মুখস্থ করা করছে, কিন্তু আমি মুখস্থ করি না। আমি কি করছি, আমি বলে এই খাইনা টেবিলে রেখে দিছি। আর যখন এক্সাম ছিল তখন আমি ওই যে টেবিলের সামনে যে পেপারস গুলো ছিল সামনে নিয়ে আসতাম, চোখের সামনে আমি পুরো নকল করতে পারতাম, জানেন, পুরো বই সামনে নিয়ে আসতে পারতাম। এটা আমি জানি না এটা অনেকে পারে কিনা, মানে ইটস লাইক এরকম ধরেন এখন একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেন আনসারটা হলো এরকম, তো আমি এরকম একটা চিন্তা করতাম, করে দেখতাম যে কোন খাতার কোন নাম্বার পৃষ্ঠায় কোন প্রশ্নটা কেমন ছিল। কারণ আমাদের সময় কিন্তু সৃজনশীলতা ছিল না, সৃজনশীল তার মানে এত প্রশ্ন ছিল না, মোটামুটি প্রশ্নগুলো কম ছিল, কিন্তু প্রশ্নের লেন্থ গুলো অনেক বড় বড় ছিল। তো মোটামুটি কপি চলে আসতো আমার কাছে কোন সেন্টেন্সটা কিভাবে, তো অটোমেটিক আমি লিখতে পারতাম। আর গণিতের ক্ষেত্রে যেটা করতাম, মানে আমি পেপারস পাওয়ার পর প্রশ্ন কিন্তু কিছুক্ষণ পরে দেয়, আপনারা জানেন নিশ্চয়ই, ওই ফাঁকে যে সূত্রগুলো আছে আমি ডান পাশে রাফ দিয়ে ডান পাশে একটা ব্র্যাকেট দিয়ে সব সূত্রগুলো মুখস্থ করে লিখে ফেলতাম ওই সময়, মানে পেপারস পাওয়ার আগে, যার ফলে আমার সূত্র নিয়ে আর ঝামেলা হতো না। জানি না এই টেকনিক আপনারা কি ইউজ করছেন কিনা আমার মতো করে। এবং আমি গণিতে কখনো 90 এর নিচে পাই নাই, মানে স্কুল টেস্ট বা অন্যান্য টেস্ট গুলোতে ফাইনালও প্লাস আসছে আমার। ওকে, তাহলে আপনার বাড়ি কাজ পেয়েছেন নিশ্চয়ই, তাই না? তাহলে আমি রেকর্ডটা ক্লোজ করছি। সবাই কমেন্ট করে জানাবেন ক্লাসটা কেমন এনজয় করেছেন।